my loving students and my respected followers, আজকে দেখো আমাদের ক্লাস কি বিষয়ে আলোচনা হচ্ছে, narration on optative sentence. Mind it, narration on optative sentence. We are gradually doing narration for all sentences, as you know, interrogative, assertive, imperative, exclamatory. এবং আজকে আমাদের ন্যারেশনটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের উপরে। ওকে, টুডে we are doing narration on optative sentence. Now you think, what do you mean by optative sentence and how this sentence looks like? Very important to know. তোমরা যখন একটা সেন্টেন্স পাও, হতে পারে তোমরা সেন্টেন্সটার মানে জানো না, মানে যদি জেনে যাও, অর্থ যদি বুঝে যাও, তাহলে তুমি বুঝতে পারবে এই সেন্টেন্স থেকে কি এক্সপ্রেস হচ্ছে। হ্যাভিং দ্যাট এক্সপ্রেশন ইউ ক্যান সে দ্য সেন্টেন্স ইজ অপটেটিভ অর এক্সক্লেমেটরি অর ইন্টারোগেটিভ। সাপোজ যদি তোমরা সেন্টেন্সের অর্থ বুঝলে না, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, then you have to see the structure of the sentence. Okay, তাই সেন্টেন্সের স্ট্রাকচার, গঠনটাও আমাদের জানা দরকার। ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা সাধারণত দেখি যে এই যে অপটেটিভ সেন্টেন্সগুলো কখন আমরা ব্যবহার করব। আসলে অপটেটিভ সেন্টেন্সটা কি? যখন আমরা আমাদের মনের কোনো ইচ্ছা, ক্লিয়ার, প্রার্থনা, আমাদের কিছু চাওয়াকে প্রকাশ করতে চাই, ঠিক আছে, যেমন আমাদের উইশ, ডিজায়ার, তারপরে আমরা যদি কারোর জন্য কিছু প্রার্থনা করতে চাই, অথবা অনেক সময় আমাদেরকে শপথ গ্রহণ করতে হয়, সুয়ার করতে হয়। তো প্রে করা, সুয়ার করা, ডিজায়ার এক্সপ্রেস করা, ইজন্ট ইট, উইশ এক্সপ্রেস করা, in all these cases generally we use optative sentence. আমরা যখন মনের ইচ্ছাকে প্রকাশ করব, কারোর জন্য প্রার্থনাকে প্রকাশ করব, আমাদের কোনো এক্সট্রিম চাওয়াকে প্রকাশ করতে চাইব, তখনই কিন্তু আমরা এই অপটেটিভ সেন্টেন্সের ব্যবহারটা করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে এই অপটেটিভ সেন্টেন্সগুলোর সেন্টেন্স স্ট্রাকচারটা কি? তার মানে এই যে দেখো ইনভার্টেডের মধ্যে যে আমরা ডাইরেক্ট স্পিচ পাচ্ছি, অ্যাজ ইউ নো দিস ইজ ইউর ডাইরেক্ট স্পিচ, অ্যাজ ইউ নো দিস ইজ ইউর ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ, ক্লিয়ার? দিস ইজ ইউর ডাইরেক্ট স্পিচ। whenever you get a part of your entire sentence between inverted commas, then you must call this part is direct speech. Understand? মানে আমরা যখন এই ইনভার্টেডের মধ্যে যে উক্তিটা পাই, বাক্যের যে অংশটা পাই, সেটাকে আমরা বলি ডাইরেক্ট স্পিচ। কেন? এই স্পিচটা হচ্ছে বক্তা যেরকমভাবে বলেছে তার কোনো পরিবর্তন না ঘটিয়ে যখন আমরা কোটেশন আকারে এইভাবে লিখে দিই, তাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলেছি। এবং আমার প্রথম ন্যারেশনের উপর ক্লাসে সেখানে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, ডাইরেক্ট স্পিচ কি, ইনডাইরেক্ট স্পিচ কি, অল দিস থিং ওয়েল ডিসকাসড দেয়ার। ঠিক আছে, এবার শোনো, দেখো এই যে বাক্যগুলো, এই যে ডাইরেক্ট স্পিচের যে বাক্যগুলো রয়েছে, সেই বাক্যগুলো কিন্তু একটা বিশেষ প্যাটার্নে এই বাক্যগুলো কিন্তু তৈরি হয়েছে। দেখো এইখানটা আমরা একটা হেল্পিং ভার্ব পেয়েছি, আগে চিনিয়ে নাও। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য সেন্টেন্স স্ট্রাকচার, মানে বাক্যের গঠনটা কিরকম হয় দেখে নাও। তারপরে এটাকে আমরা সাবজেক্ট পেয়েছি, তারপরে এটা আমরা ভার্ব বা বাকি অংশ পেলাম। ক্লিয়ার ব্যাপারটা? এখানেও দেখো তাই রয়েছে, এখানেও তাই রয়েছে। এটা আমার হেল্পিং ভার্ব, এটা আমার সাবজেক্ট। ওকে, নাও ইউ সি, এখানেও দেখো একটা আমার হেল্পিং ভার্ব আছে। ক্লিয়ার করো ব্যাপারটা, বোঝো। তারপরে এখানটায় আমার, এটা ঠিক হেল্পিং ভার্ব নয়, এটা আমার মেন ভার্বই, কিন্তু হেল্পিং ভার্বের জায়গায় বসে আছে। বেটার নট টু রাইট হেল্পিং ভার্ব. This is one kind of, another kind of
imperative, optative sentence. Okay, let me discuss you later on. এটাও ঠিক তেমনি। এবার যাও লং লিভ মাই ফ্রেন্ড, ঠিক আছে, এইটা দেখবে একটুখানি মানে হেল্পিং ভার্ব দিয়ে শুরু নয়, এইটা আবার দেখো একটু হেল্পিং ভার্ব দিয়ে শুরু আছে, ঠিক আছে, হেল্পিং ভার্ব মে দিয়ে শুরু আছে। ওকে, তাহলে আমরা কি যাচ্ছি, আমরা দেখো আমরা 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার এখানে পেয়েছি, ফলো করবে। এখন এই যে ইফ দিয়ে যে সেন্টেন্সটা পাচ্ছ, ক্লিয়ার, আর এই হ্যাড দিয়ে যে সেন্টেন্সটা পাচ্ছ, এই দুটো সেন্টেন্স স্ট্রাকচার কোথা থেকে এসেছে জানো? এটা আমাদের সাবজাংটিভ মুড বলে, মুডেরই একটা পার্ট, আমাদের গ্রামারে একটা টপিক আছে মুড, সেই মুডে সাবজাংটিভ মুড বলে একটা বিষয় আছে, আর যেইখানটায় আমরা অবজেক্টিভ সেন্টেন্সের আলোচনাটা ওখানেও রয়েছে। সেই সাবজেক্টিভ মুড থেকে এই এক্সপ্রেশনগুলো আসে, এই প্যাটার্ন অফ সেন্টেন্সটা আসে, ঠিক আছে ব্যাপারটা। তাহলে আমরা সব ধরনের কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা পাবো। মেইনলি আমরা কি স্ট্রাকচারটা পাই, ফলো করো। মেইনলি যে স্ট্রাকচারটা আমরা পাই সেটা হচ্ছে মে প্লাস হ্যাভ, এটা অবলিক আছে, প্লাস সাবজেক্ট প্লাস may have subject plus V1 থাকতে পারে, প্লাস ডট 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 ফুল স্টপ থাকবে। খেয়াল রাখবা, এই প্যাটার্নটা আমরা পেতে পারি। 1 নম্বর প্যাটার্ন, আমরা অবজেক্টিভ সেন্টেন্সে এই প্যাটার্নটা পেতে পারি, ঠিক আছে। এটা আমাদের কমন অবজেক্টিভ সেন্টেন্স স্ট্রাকচার। নাও ইউ সি দিস টু, number 3, number 4, this is other pattern of objective sentence, and this sentence structure generally we get from our subjunctive mood, যেখানে কন্ডিশনাল সেন্টেন্স তৈরি হয়, ঠিক আছে, সেটা আমরা পরে আলোচনা করব। জাস্ট টু সি all this kind of sentence structure we get in case of objective sentence. This is very important to know. এই যে সেন্টেন্সগুলো দেখেছো, এগুলা সব হচ্ছে আমার ইচ্ছা, দ্যাট ইজ আমার ডিজায়ার। কি ডিজায়ার আছে? হ্যাড আই দ্য উইংস অফ ডাব, যদি আমার ডাবের মতো উইং থাকতো, তার মানে এটা আমি ডিজায়ার করি, মানে আমি চাই, দিস ইজ মাই হোয়াট আই সে মাই লঙ্গিং ফর, দ্যাট ইজ আমার খুব ইচ্ছা যে আমার যদি ডানা থাকে আমি অনেক কিছু করতাম। এগুলা সব মানে কন্ডিশনাল বাক্য। ইফ আই হ্যাড উইংস, ওকে, ইফ আই হ্যাড উইংস আই কুড ফ্লাই হাই ইন দ্য স্কাই। ইন দিস ওয়ে জেনারেলি উই সেট অল দিস টাইপ অফ সেন্টেন্স। যদি আমার পাখা থাকতো আমি আকাশে উড়ে বেড়াতাম, ঠিক আছে। তাহলে এইগুলার মধ্যে আমরা কি দেখাই, কোন ধরনের আমাদের এক্সপ্রেশনকে আমরা এখানে লিখি, যে আমরা আমাদের লঙ্গিংকে, আমাদের ডিজায়ারকে, আমাদের এক্সট্রিম চাওয়াকে, যদি আমার এটা হতো, আমি যদি লটারি পেতাম তাহলে আমি এই করতাম, এই ধরনের বাক্যগুলো এখানে রয়েছে, ঠিক আছে। যে বাক্যগুলো ইফ দিয়ে হয়, যদি দিয়ে হয় ইফ ক্লজ, আর একটা কি দিয়ে হয়, এগুলাকে বলে ইফ ক্লজ, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমরা আলোচনা অবশ্যই করব। নাও ইন কেস অফ অবজেক্টিভ সেন্টেন্স অ্যান্ড ইন কেস অফ ডুইং ন্যারেশন, হাউ উই গেট দেম অ্যান্ড হাউ উই ক্যান ডু দেম ফ্রম ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ। আমাদের ক্লাসটা আজকে এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখি, নাহলে অন্য আলোচনায় ঢুকে গেলে আমাদের মূল জায়গা থেকে আমাদের সরে যেতে হবে। ওকে, নাও ইউ সি, দেখো এই যে বাক্যটা সব সময় ইফ দিয়েই শুরু হয়, এটাকে বলে ইফ ক্লজ। তাহলে এই বাক্যটা ইফ দিয়ে শুরু হয়নি কেন? আসলে তুমি যদি ইফকে অ্যাভয়েড করতে চাও, তাহলে তোমার এই বাক্যটা হ্যাড দিয়ে আমি শুরু করে দিব, কুড দিয়ে শুরু করে দিব। দেখো এই জাস্ট টু নো ফ্রম দিস সেন্টেন্স, আমি যদি ইফকে ব্যবহার না করতে চাই,
আমি ইফ ব্যবহার করব না, মাইন্ড ইট, তাহলে আমি কি করব, কুডকে এখানে দিয়ে আমি বাক্যটা শুরু করে দেব। কুড আই ব্রিং মাই ডিপার্টেড ফ্রেন্ড ব্যাক টু লাইফ। তাহলে ইফ দিয়ে থাকলে বাক্যের যা অর্থ হবে, তুমি যদি ইফকে উঠিয়ে এইটা এখানে নিয়ে এসে শুরু করো, একই অর্থ দেবে। অর্থাৎ যদি আমার মানে চলে যাওয়া বন্ধুকে আমার ফিরিয়ে আনতাম, তাহলে সেন্টেন্সটা সবসময় যদি দিয়েই তৈরি হবে। আইদার ইউ ক্যান স্টার্ট ইউর সেন্টেন্স উইথ ইউর ইফ, or if you don't like to use if, then in place of if you just use whatever helping verb you have after subject, you just set here. এইটাও এখানে তাই করা আছে। এইটা যদি তুমি এখানে নিয়ে যাও মাইন্ড ইট, তাহলে কিন্তু সেন্টেন্সটাকে তোমাকে, যদি তুমি হ্যাডকে এখানে নিয়ে চলে আসো, তাহলে সেন্টেন্সটা কিন্তু তোমাকে এখানটায় ইফ দিয়েই শুরু করতে হবে, মাইন্ড ইট। তাহলে আমি এইখানটা কি বসাবো, এইখানটায় আমি হ্যাড বসিয়ে দেব। তাহলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ ডাভ, ক্লিয়ার? তাই আমি কি বলছি যে বাক্যটা ইফ দিয়েও শুরু হতে পারে বা কোনো হেল্পিং ভার্ব দিয়েও শুরু হতে পারে, কিন্তু বাক্যটা সবসময়, যদি যে বাক্যগুলো আমরা পাই, যদি আমার ডানা থাকতো, যদি আমি লটারি পেতাম, সব এগুলা ইফ ক্লজের বাক্য, অর্থাৎ যদি ক্লজের বাক্য, ঠিক আছে? সেটা তোমার ইফ দিয়েও শুরু হতে পারে বা হেল্পিং ভার্ব এভাবেই শুরু হতে পারে, মাইন্ড ইট। ওকে, নাও আগে আমাদের যেটা ছিল সেই জায়গায় আমরা ফিরে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা আমার হ্যাড ছিল, আর এইখানটা আমার কি ছিল, আমার এখানে ইফ ছিল, দুটার মানে এক। ক্লিয়ার? আশা করি বুঝেছো। এবার দেখো, এটা হচ্ছে আমার আর এক ধরনের অবজেক্টিভ সেন্টেন্স স্ট্রাকচার। আর এটা দেখো, এটা কিন্তু আমার V1 ফর্মে আছে, V1, আর এটা আমার অবজেক্ট ফর্মে আছে। দেখো, লং লিভ মাই ফ্রেন্ড, আমার বন্ধু দীর্ঘজীবী হোক। তাহলে এটা কিন্তু আমার অনেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনে আছে। আমরা আমাদের আগের ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্স করেছি, যেখানে আমি সেন্টেন্স স্ট্রাকচার দেখিয়েছি V1 প্লাস অবজেক্ট, ইজন্ট ইট? কিন্তু যদি দেখা যায় যে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনের মধ্যে আমার এগুলো এক্সপ্রেস হচ্ছে, আমার ইচ্ছা প্রকাশ পাচ্ছে, আমার ডিজায়ার, দ্যাট ইজ ইচ্ছা, অভিলাষা প্রকাশ পাচ্ছে, আমার আকাঙ্ক্ষা, লঙ্গিং প্রকাশ পাচ্ছে, তখন সেই ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যেও তোমাকে কিন্তু অবজেক্টিভ, তোমার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের যে নিয়ম আছে সেটা ফলো করতে হবে। সো ইউ মে গেট 3 kinds of sentence structure in objective sentence, and you have to get the meaning of the sentence if you see যে তোমাদের বাক্যগুলোর মধ্য দিয়ে তোমাদের প্রে আছে, প্রার্থনা জানানো আছে, উইশ আছে, ডিজায়ার আছে, লং ফর আছে, এগুলো যদি পাও, ইচ্ছা, অভিলাষা, আকাঙ্ক্ষা, এই প্রকাশক বাক্য যদি তুমি পাও তোমার ইনভার্টেডের মধ্যে ডাইরেক্ট স্পিচ আকারে, তাহলে তোমরা কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে যাবে, আমরা এখন সেই আলোচনাটার মধ্যে ঢুকবো। ঠিক আছে ব্যাপারটা? দেখো, প্রথমে কি রয়েছে, আই সেড টু হিম মে ইউ বি হ্যাপি। দেখো, ভেরি সিম্পল। এই জায়গাটায় দেখো, দেখো ব্যাপারটা। তাহলে আই সেড টু এর জায়গায় আমি কি বসাবো? বলছে সেড টু এর জায়গায় তুমি প্রে বসাতে পারো, উইশ বসাতে পারো, ডিজায়ার বসাতে পারো, লং ফর বসাতে পারো, হোয়াট এভার ওয়ার্ড ইউ ফিল ফিট ফর ইউর ডাইরেক্ট স্পিচ ইউ ক্যান ইউজ, নো প্রবলেম। তোমরা যে শব্দটা তোমাদের মনে হবে উপযুক্ত বলে তোমার বাক্যের অর্থ অনুযায়ী, ইউ ক্যান ইউজ এনি ওয়ান অফ দেম, নো প্রবলেম। তাহলে আমি ব্যবহার করছি, দেখো, আই, ক্লিয়ার? এবার সেড টু এর জায়গায় আমি কি বসাই? উইশড করে দিলাম, WISHED, উইশড। আর এটা পাস্ট আছে বলে আমি এটাকে পাস্ট করে দিলাম। এবার দেখো, যখনই তুমি অবজেক্টিভ সেন্টেন্স পাচ্ছ, মাইন্ড ইট, অবজেক্টিভ সেন্টেন্স পাওয়ার সাথে সাথে তুমি এইগুলো উঠে যাওয়ার জন্য আমাদের লিঙ্কার আনতে হবে। অবজেক্টিভ সেন্টেন্স পেলে কিভাবে? লিঙ্কার আমার দ্যাট ব্যবহার করতে হবে, লিঙ্কার আমার দ্যাট ব্যবহার করতে হবে, মাইন্ড ইট। ওকে,
এবার আসো, যখন তুমি দ্যাট ব্যবহার করে দিলে, এটা তোমার কাছে কি আছে, এটা তোমার কাছে লিঙ্কার আছে না? অবজেক্টিভ সেন্টেন্সে আমাদের লিঙ্কার দ্যাট বসাতে হবে, তুমি এটা মুখস্থ করে দাও তোমরা। তাহলে আমরা লিঙ্কার বসালাম দ্যাট। এবার দেখো, এই যে আমরা কি জানি, আমরা যখন ন্যারেশন করি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাই, আমরা ইনভার্টেডের মধ্যে যে ধরনেরই বাক্য পাই না কেন, সেই বাক্যটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে যখন নিয়ে যাই তাকে আমরা অ্যাসার্টিভ করি। অ্যাসার্টিভ মানে বাক্যটাকে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফর্মে নিয়ে যাই। ক্লিয়ার? আর এই যে দেখো, আমরা কেন বলি লিঙ্কার দ্যাট হবে, এই জন্য হবে, দ্যাট হচ্ছে একটা কনজাংশনের কাজ করে। কনজাংশন মানে এদিকের একটা সেন্টেন্স থাকবে এবং এইদিকে একটা সেন্টেন্স থাকবে, দুটো সেন্টেন্সকে কনজাংশন যুক্ত করে দেবে। তার মানে দুটো ক্লজকে, ক্লজ মানে সাবজেক্ট ভার্ব, দুটো ক্লজকে কনজাংশন যুক্ত করে দেয়। আমরা দেখবে যখন ক্লজ ফ্রেজ নিয়ে আলোচনা করব সেখানে বিস্তারিত আলোচনা হবে। তাহলে দ্যাটের কাজ কি, ও কনজাংশন দুটো ক্লজকেও যুক্ত করে। ক্লজ মানে সাবজেক্ট ভার্ব, তার মানে আমার এখানেও একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব লাগবে। সেই জন্য আমরা বলি যে, ঘুরিয়ে যদি বলো যে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাই তখন আমরা যে ধরনেরই বাক্যই আমরা ডাইরেক্ট স্পিচে পাই না কেন তাদেরকে আমরা অ্যাসার্টিভ করে নিতে হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কেন? আমাদের এখানে কোনো না কোনো লিঙ্কার আসে, সেই লিঙ্কারগুলো সবসময় কিসের কাজ করে, সেই লিঙ্কারগুলো কনজাংশনের কাজ করে। কনজাংশন মানে দুটো ক্লজকে যুক্ত করে দেবে, এবং ক্লজগুলো কিরকম হবে, এখানে যেমন সাবজেক্ট ভার্ব আছে, এখানেও তোমার একটা সাবজেক্ট, এখানেও একটা তোমার ভার্ব আসবে। তাহলে সাবজেক্ট আর ভার্ব যদি পরপর এসে যায় তাহলে সে অ্যাসার্টিভ হয়ে যায়। তাই আমরা বলি যে ডাইরেক্ট স্পিচে তুমি যে বাক্যই পাও না কেন সেটা যখন ইনডাইরেক্টে যাবে তখন তাকে অ্যাসার্টিভ করে নেবে। ওকে, তাহলে দেখো আমি অ্যাসার্টিভ করছি। ওকে, তাহলে দেখো, তাহলে এবার আমার সাবজেক্টকে, এইটা আমার সাবজেক্ট, তাহলে ইউ, আই সে টু হিম মে ইউ বি হ্যাপি। তাহলে ইউটা এখানে কে আসছে, ফলো করো, ভেরি সিম্পল। এখানে ইউটা এসে গেল হিম, তার মানে হি। ক্লিয়ার? তাহলে তাহলে আই উইশড দ্যাট। ওকে, এবার আসো, এখানে আমার এইটা দরকার নেই, আই উইশড হিম। ঠিক আছে, যদি বসালে বসাবে, আর না বসালেও কোনো অসুবিধা নেই, সরাসরি বসাতে পারো, আই উইশড দ্যাট। ক্লিয়ার? এবার আসো, আমাকে কি করতে হবে, মেয়ের পাস্ট ফর্ম, এটা আমার রিপোর্টিং ভার্ব, এটা আমার পাস্টে আছে। তোমরা আগে শিখেছো রিপোর্টিং ভার্ব পাস্ট হলে যে রিপোর্টেড স্পিচের ভার্বটি কি হবে, পাস্ট হয়ে যাবে, তাই না? তাহলে আমার এখন মেয়েটা পাস্ট করে ঢুকবে, তাহলে কি বসবে, মাইট। ক্লিয়ার? আর বাকি অংশ বসিয়ে দাও, মাইট বি হ্যাপি, ফুল স্টপ। তাহলে আই উইশড দ্যাট হি মাইট বি হ্যাপি। তোমরা যদি এখানে হিমকে বসাতে চাও, এই যে হিমকে, কোনো অসুবিধা নেই, আই উইশড হিম বসাতে পারো, আই উইশড হিম দ্যাট হি মাইট বি হ্যাপি। আসলে এ আর এ তো একই, তুমি একে না বললে এই মিন করছে সেটাই ফাইন্ড আউট হবে, একই অর্থের মানে, বসালে বসাবে, কোনো প্রবলেম নেই। ওকে, আই উইশড হিম দ্যাট হি মাইট বি হ্যাপি। ওকে, এবার আসো দেখো, হি সেড মে হিজ সোল রেস্ট ইন পিস। এটা তোমার কাছে সাবজেক্ট আর এটা তোমার কাছে হেল্পিং ভার্ব। ক্লিয়ার? একইভাবে আমরা করব, দেখো। তাহলে ফার্স্ট, ভেরি সিম্পল, হি সেইডের জায়গায় আমি কি করে দিব, আমি এবার করে দিই হচ্ছে ডিজায়ার্ড করতে পারো, প্রেইড করতে পারো, যেটা ইচ্ছা। তাহলে আমি ডিজায়ার্ড করে দিলাম, ডিজায়ার্ড। ঠিক আছে, তাহলে হি ডিজায়ার্ড। ক্লিয়ার? এবার এখানে আমার লিঙ্কার কি এসে গেল, দ্যাট এসে গেল, ফলো করো, দ্যাট। এবার সাবজেক্টকে হিজ সোল, তাহলে হি সেইড মে হিজ সোল, তার মানে সে বলল, আরেকজন সম্বন্ধে বলছে, তাই না? আরেকজনের সম্বন্ধে বলছে, সে বলেছে তার আত্মা। তাহলে ও যখন বলছে নিশ্চয়ই ওর আত্মার কথা বলেনি, কোনো একজন মারা গেছে, তার আত্মা শান্তিতে থাকুক। তার মানে এটা আমার হিজ সোল, তো হিজ সোল হিসাবেই থেকে যাবে। তাহলে হি ডিজায়ার দ্যাট। এবার আমার সাবজেক্ট বসাও,
হিজ সোল, ক্লিয়ার? কেন? আগে আমরা অ্যাসার্টিভ করবো, আগে আমরা সাবজেক্ট বসিয়ে দেব। আগে আমরা কি করলাম? সাবজেক্ট বসিয়ে দিলাম, এটাও আমাদের সাবজেক্ট, বলো, আর এটা আমাদের লিঙ্কার, ক্লিয়ার? তাহলে হিজ সোল, এবার মেকে পাস্ট করে ঢোকাও, কারণ রিপোর্টিং ভার্বটা পাস্ট আছে। তাহলে মেকে পাস্ট করে আনো, মাইট, MIGHT, মাইট, আর কি রয়েছে বাকিগুলো বসিয়ে দাও, মাইট রেস্ট, ক্লিয়ার? আর কি রয়েছে? ইন পিস, ফুল স্টপ, ক্লিয়ার? এবার দেখো নেক্সট কি রয়েছে। হি সেইড, দেখো এটা কি লিখেছি, দ্যাট হিজ সোল মাইট রেস্ট ইন পিস, ঠিক আছে? তাহলে এটাকে করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কি করলাম? দ্যাট হিজ সোল মাইট রেস্ট ইন পিস। এবার দেখো হি সেইড, ও হ্যাড আই দ্য উইংস অফ ডভ, বলছে আমার যদি ডাবের মতো কি থাকতো, ডানা থাকতো, ঠিক আছে? তাহলে ভেরি সিম্পল, কোনো চিন্তা নাই। তুমি দেখো আমি এটা একটু বড় হবে বলে এখান থেকে করা শুরু করলাম, দেখো। তাহলে সি, ক্লিয়ার? এই জায়গাটা আমি কি করতে পারি? লং ফর করতে পারি। আচ্ছা আমি করে দিলাম, কোথায় গেল? সি লংড ফর, লং ফর মানে আকাঙ্ক্ষা করা, মাইন্ড ইট, সি লংড ফর, ক্লিয়ার? এবার আবার কি করতে হবে? লিঙ্কার বসাতে হবে। আর যখনই আমি এই শব্দটা ব্যবহার করে দিলাম, সাথে সাথে এই ইন্টারজেকশনের যে কাজটা, এখানেও এই ধরনের এক্সপ্রেশন পাবে, এই কাজটা আমার শেষ হয়ে গেল। কেন? আমি যখনই বসিয়ে সেইডের জায়গায় লং ফর বসিয়ে দিলাম, তখন এই ধরনের এক্সপ্রেশন যদি তোমার সেন্টেন্সে থাকে, দ্যাট শুড বি ডিলিটেড দেন অ্যান্ড দেয়ার, তখনই সেটা ডিলিট হয়ে যাবে, সেটা আর ইনডাইরেক্ট স্পিচে আলাদা করে তোমাদের লিখতে হবে না। তাহলে সে লং ফর, ক্লিয়ার? এইবার আসো আমার লিঙ্কার এখানে বসাতে হবে কি? দ্যাট। কেন? আমরা জানি অবজেক্টিভ সেন্টেন্সে লিঙ্কার দ্যাট বসে। এবার আসো আই সমান সমান কে? সি সেই, আই সমান সমান তাহলে সি, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম সি, ক্লিয়ার? এবার দেখো ব্যাপারটা, আমার এইটা পাস্ট আছে, আমার অ্যাসার্টিভ করতে হবে, দ্যাট বসালে আমার অ্যাসার্টিভ করতে হবে। তাহলে আগে সাবজেক্ট আনছি, এই যে আমি সাবজেক্ট লিখে দিলাম, তাহলে এরপরে সাবজেক্টের পর আমার ভার্বকে বসাতে হবে। এখানে ভার্ব কি আছে? হ্যাড, ক্লিয়ার? তাহলে আমি এখানে কি বসালাম? হ্যাড, খেয়াল করতে থাকো, হ্যাড, ওকে? এবার দেখো সে লং ফর, সে আকাঙ্ক্ষা করেছিল, দ্যাট লিঙ্কার সি হ্যাড। এবার আমি সাবজেক্ট বসালাম, ভার্বকে সাবজেক্টের পরে বসালাম, তারপরে বাকি অংশগুলোর কোনো প্রবলেম নেই, বাকি অংশগুলো বসিয়ে দিলাম। দেখো বাকি অংশ বসাচ্ছি, দ্য উইংস অফ এ ডাব, ঠিক আছে? ফুল স্টপ। এবার এই জায়গাটা আমি ফাঁকা রেখেছি কেন, সেটা ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, ইজন্ট ইট? দেখো এটা তোমার পাস্ট ছিল, আবার এই যে হ্যাড, এটাও পাস্ট। একটা জিনিস যখন তুমি দেখবে এটা পাস্ট আছে, এটাও পাস্ট আছে, তাহলে একে কি করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে না? এটাও পাস্ট আছে, এটাও পাস্ট আছে, তাহলে এটা পাস্ট হলে এইটাকে আমার কি করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট করতে গেলে কি লাগবে? তাহলে ডবল হ্যাড হয়ে যাবে, হ্যাড হ্যাড, খেয়াল করো এখানে আমার ডবল হ্যাড হয়ে যাবে। পাস্ট পারফেক্টের ফর্মুলা কি? হ্যাড, আর এটা V3, তাহলে হ্যাভ ভার্বের V3 কি? হ্যাডই হয়। তাহলে একটা হচ্ছে নিজস্ব ফর্ম, আমরা পাস্ট পারফেক্টের ফর্ম কি জানি? হ্যাড জানি, প্লাস ভার্বের V3 জানি। এটা তোমরা জানো কি জানো না পাস্ট পারফেক্টের ফর্ম থেকে? ইয়েস, ইউ নো। তাহলে আমার এখানে ছিল হ্যাড, তাহলে একটা হ্যাড তো আমার এখান থেকেই আসে, আর আরেকটা কি?
এই হ্যাডটা হ্যাবের তুমি দেখো আমরা কি পাই, হ্যাড হ্যাড হ্যাড, এটাকে আমরা V2 পাই, এটাকে আমরা V3 পাই, এটাকে V1 পাই। এই এই সেট আমরা পাই কিনা বলো, হ্যাড হ্যাড হ্যাড, ক্লিয়ার? তাহলে আমি এই দুটো একবারে পেয়েছি পাস্ট পারফেক্টে, একটা পাস্ট পারফেক্টের হ্যাড এসেছে, আর একটা পাস্ট পারফেক্টের পরে যে ভার্বটা বসে তার V3 ফর্ম। তাহলে আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি পেয়েছি, এই জায়গায় দেখো একটা পেয়েছি আমাদের এই হ্যাড, একটা এই হ্যাড এখানে এসেছে, আর একটা হচ্ছে এই ভার্বের যে মূল ভার্ব হ্যাভ, সেই ভার্বের থার্ড ফর্ম, তার মানে আর একটা আমরা V3 হিসাবে পেয়েছি, V3, ক্লিয়ার? তাহলে হ্যাড হ্যাড দ্য উইংস অফ এ ডাভ, ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, he said, oh if I could bring a departed friend back to life, তাই আবার একইভাবে করো, he longed for, ক্লিয়ার? আবার তুমি যখনই এই এক্সপ্রেশন সব বসিয়ে দিয়েছো, এটা সাথে সাথে ডিলিট। এবার চলো লিঙ্কার কি হবে, সব সময় লিঙ্কার দ্যাট হবে, আর এটার কোনো আলাদা অস্তিত্ব নেই। কেন নেই? তুমি দেখো এইখানটায় এটাও যদি দিয়ে বাক্য, এটাও যদি দিয়ে বাক্য। আমি একটু আগে বলেছি এখানে হেল্পিং ভার্বটা এখানে আনছি বলে ইফ ব্যবহার হয়নি। তুমি যদি কুডকে এখানে নিয়ে আসো তাহলে ইফটাও ডিলিট হয়ে যাবে। ফ্রম দ্যাট ভিউ পয়েন্ট ইফের এখানে কোনো ভূমিকা নেই, ক্লিয়ার? নাও ইউ সি আই কে, আই সমান সমান কে, হি, তাহলে বসিয়ে দাও হি। তারপরে তোমার কুড, কুডের কিন্তু পাস্টার হবে না, কুডের কিন্তু পাস্টার হবে না, তাই আমরা কি করি, কুড উড শুড এদের পাস্ট হয় না, তাই এদেরকে আমরা বসিয়ে দিই। তাহলে কুড, তাহলে হি কুড ব্রিং, BRING, ব্রিং আমরা অ্যাসার্টিভ করে দিচ্ছি, এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের ভার্ব। এবার মাই ডিপার্টেড, তার মানে কি হয়ে যাবে, হিজ ডিপার্টেড, হিজ ডিপার্টেড, যা যা আসে বসিয়ে দাও, হিজ ডিপার্টেড ফ্রেন্ড, ফলো করো, ডিপার্টেড ফ্রেন্ড ব্যাক টু লাইফ, যা যা আছে আমি বসিয়ে দিলাম। ফুল স্টপ, ঠিক আছে ব্যাপারটা? এবার দেখো কি বলেছে, দে সেড লং লিভ মাই ফ্রেন্ড, কোনো প্রবলেম নেই, এটা আমরা একই ফর্মে করব। দেখো তাহলে এখানে কি করব, দে উইশড করে দাও বা দে প্রেড করে দাও, তাহলে আমরা করে দিলাম দে প্রেড, দে প্রেড, ওকে? এবার আসো, তাহলে আমার দে সেইড চলে গেল, দে প্রেড। এবার আমরা কি বলেছি যে সবসময় অবজেক্টিভ সেন্টেন্সে তোমার লিঙ্কার কি হবে, দ্যাট বসাতে হবে, মাইন্ড ইট। তারপর তোমাকে কি বলছে, অ্যাসার্টিভ করতে হবে, আগে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কে, এখানে সাবজেক্টটা মাই ফ্রেন্ডটা সাবজেক্ট হয়ে আসবে, এটা অবজেক্ট আছে। যখন আমরা করব তোমার ইনডাইরেক্ট স্পিচ, এই অবজেক্টটাই সাবজেক্ট হয়ে চলে আসবে, ঠিক আছে, ইন দিস কেস। তাহলে কি হবে, দে সেইড লং লিভ মাই ফ্রেন্ড, তাহলে দে প্রেড দ্যাট মাই ফ্রেন্ড হয়ে যাবে কি, দেয়ার ফ্রেন্ড, দেয়ার ফ্রেন্ড, ঠিক আছে? এইবার তুমি কি করবে, এই যে লং এক্সপ্রেশন, এই লং লিভ মাই ফ্রেন্ড, তাহলে এই এক্সপ্রেশনটার জন্য সবসময় আমাদের মনে রাখতে হবে এই মাইট শব্দটাকে ব্যবহার করতে হবে। মেয়েটা যেমন আমরা মাইট ব্যবহার করেছি, এখানে সেই এই যে এই জায়গাটা লং লিভ মাই ফ্রেন্ড, এই সেন্টেন্সটাও যখন তুমি লিখবে তখন
ওই মাইট দিয়েই এই এক্সপ্রেশনটা করতে হবে, মে মাইট দিয়ে, ঠিক আছে। তাহলে দেয়ার ফ্রেন্ড মাইট লিভ লং, ঠিক আছে, লিভ লং, ঠিক আছে। এই যেখানে লং লিভটা, লিভ লং, দেয়ার ফ্রেন্ড মাইট লিভ লং, মানে তারা চেয়েছিল যে তাদের বন্ধু দীর্ঘজীবী ও, এটা একটা সম্ভাবনার কথা, একটা মানে একটা ইচ্ছা প্রকাশের কথা, ঠিক আছে। সেই জন্য এর ফরমেশনটা যখন তুমি এই বাক্যগুলো করবে তখন দেখবে যে এই ফরমেশনটা কিন্তু মাইট লিভ লং, এই যেখানে দেখো মাইট বি হ্যাপি, হিজ সোল মাইট রেস্ট ইন পিস। ইন দিস ওয়ে you will have in the indirect speech all this pattern of sentence, ঠিক আছে, represented by may or might, isn't it? আর এখানে যখন আমরা ইফ ক্লজ বাক্য পাচ্ছি, যে যদি যদি দিয়ে বাক্যগুলো পাই, তাহলে সেটা কিভাবে করে আমি দুটো দেখালাম। এখানেও কিন্তু তোমরা দেখবে এই কুড বলো, এই হ্যাড বলো, এখানেও মাইট পাবে, ঠিক আছে। সবই তোমার যদি এটা হতো তাহলে ওটা হতো, কোনোটাই এখানে কমপ্লিট হয়ে যায় না, মানে কোনো এখানকার কাজগুলো সবই তোমার ইমাজিনেশন, এটা হলে ওটা হতো, সব এই ধরনের বাক্যগুলো, ঠিক আছে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে পাই, সরি অবজেক্টিভ সেন্টেন্সে পাই in our subjunctive mood, যখন আমরা মুডে যাব তখন দেখব। জাস্ট ইউ উইল ট্রাই টু লার্ন অল দিস থিং হোয়াট এভার আই এম শোয়িং হিয়ার, দিস মাচ ইউ হ্যাভ টু লার্ন নাও। আচ্ছা, তাহলে আমরা কিভাবে আমাদের এই অবজেক্টিভ সেন্টেন্সগুলো করতে হচ্ছে দেখো। নাও ইউ সি, she said may your son recover from illness soon। তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা দেখো শুরু করলাম, আমরা এটাকে শুরু করলাম, দেখো she, ক্লিয়ার। এখানটা আমরা কি কি লিখতে পারি, উইশড করে দিই, WISHED, she wished। এবার দেখো আমরা কি জানি, সবসময় এখানে লিঙ্কার দ্যাট বসবে, তাই না, অবজেক্টিভ সেন্টেন্সে লিঙ্কার দ্যাট বসে। এবার দেখো আমাকে অ্যাসার্টিভ করতে হবে, এবার তোমার সাবজেক্টকে ইয়োর সন, তাহলে she said, সে কাউকে বলেছিল তোমার, তার মানে আমরা ইয়োর সনটা কি হয়ে যাবে, তার সন, তাহলে আমি এখানে করে দিলাম হিজ, ক্লিয়ার, অথবা হার, কার সন, মেল না ফিমেল সেটা এখানে লেখা নেই, she said এখানটায় কাকে সেটা আমরা জানি না, তাহলে হিজ অর হার সন করে দিলাম, ক্লিয়ার। তাহলে দেখো she wished that his or her son, এবার আমার সাবজেক্ট বসে গেল, দিস ইজ ইয়োর সাবজেক্ট, মাইন্ড ইট, দিস ইজ ইয়োর সাবজেক্ট, ক্লিয়ার, সাবজেক্ট। তাহলে আমার এইবার কি হবে, ভার্ব গিয়ে বসবে সাবজেক্টের পর, যেহেতু অ্যাসার্টিভ করছি, তাহলে এই মেটা মাইট হয়ে বসলো, MIGHT। কেন মেটা মাইট হয়ে বসলো, এই রিপোর্টিং যে ভার্বটা আছে এটা পাস্ট আছে, তাই ওটা মেটা মাইট হয়ে বসলো, ক্লিয়ার। তাহলে হিজ হার সন মাইট, এবার বাকি অংশগুলো তুমি বসাতে থাকো, মাইট রিকভার from illness soon, so she wished that his অথবা her son might recover from illness soon. So only this very little part of your sentence you have to say as per the pattern of the sentence in case of optative sentences when you go from direct speech to indirect speech. আমি কি বললাম ভালো করে শোনো, যে তোমরা দেখবে সেন্টেন্সের মধ্যে জাস্ট লিঙ্কার বসাতে হবে, অ্যাসার্টিভ করতে হবে, সাবজেক্ট এবং ভার্ব বসাতে হবে, তোমার এদিকে রিপোর্টিং ভার্ব পাস্ট হলে ওটা পাস্ট হয়ে যাচ্ছে, আর যদি ইফ ক্লজের বাক্য থাকে, যদি দিয়ে বাক্যটা তৈরি হয়, তখন তুমি সাবজেক্ট বসাও, তারপরে হেল্পিং ভার্বকে বসাও, লিঙ্কার দ্যাট বসাও। এই তো খুব সাধারণ বিষয়টা আছে, তোমরা যদি ক্লাসটাকে একটু লক্ষ্য করো তাহলে খুব ইজিলি বুঝে যাবে পরপর কি ঘটনা ঘটছে, ওকে। আচ্ছা, এইবার আচ্ছা, আশা করি তোমাদের কাছে এই ক্লাসটা পরিষ্কার হয়েছে, তোমরা বুঝতে পেরেছো।
যদি তোমাদের এই ক্লাসটার সম্বন্ধে কিছু তোমাদের আরও কিছু জানার থাকে, কিছু প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট বক্সে ব্যবহার করো, সেখানে লেখো, ইজন্ট ইট? আর আরেকটা কথা বলি, যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, ক্লিয়ার? কারণ এই চ্যানেলটা তো তোমাদের জন্যই তৈরি হয়েছে, তো তোমরা চ্যানেলটাকে হেল্প করো, যে যাতে চ্যানেলটা গ্রো হয়, অনেক লোকের কাছে পৌঁছায়। হ্যাঁ, তোমাদের মতো অনেক ছাত্রছাত্রী তারা যাতে হেল্প পায় আমার এই ক্লাসগুলো থেকে, ইজন্ট ইট? অবশ্যই যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই ক্লাসগুলো থেকে তোমরা হেল্প পাচ্ছ, অনলি দেন ইউ ডু ইট, আদারওয়াইজ নো নিড। ইফ ইউ ডোন্ট গেট এনি হেল্প ফ্রম মাই ক্লাসেস, দেন ওয়াই ইউ শুড গো ফর আদার্স, ইজন্ট ইট? এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখো, দিস মাচ, ওকে? আশা করি আমার নেক্সট ক্লাসে আমি আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় আসবো, সেই লক্ষ্য করো। আর আমি এই কথা বলি তোমাদের, আমার ক্লাস ওয়েস্ট বেঙ্গল ক্লাস 11 বাংলা মিডিয়ামের যে নতুন সিলেবাস নিয়ে যে নতুন ক্লাসটা, সেটা আমি আলাদা চ্যানেলেই আমি সরাসরি ওয়েস্ট বেঙ্গল ক্লাস 11 ইংলিশ নিউ সিলেবাস প্যাটার্ন অনুযায়ী নতুন ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। চ্যানেলের নামটাও আলাদা থাকবে, আমি বলে দিব সময় মতো, হয়তো 10 তারিখ মে মাসের 10 তারিখের পরই আমি সেটা শুরু করতে যাচ্ছি। তোমরা সেটা ফলো করো, সেখান থেকে তোমরা আশা করি অনেক উপকার তোমরা পাবে খুব সহজেই। সেখানে আমি ডিসকাস করব, লিটারেচার পার্টও থাকবে, গ্রামার পার্টও থাকবে। এবার তো জানো যে তোমাদের সবই ভীষণ এমসিকিউ অবজেক্টিভ টাইপ মানে হবে, সেখানে তোমাদের ডিপ থরো নলেজ লাগবে না, in respect of literature, even in the field of grammar, you should have thorough knowledge. Otherwise, it is very tough to get full number from MCQ question test, isn't it? I hope you follow that class also. Thank you for today.